সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে নিহত বেড়ে ২৩ জন, বাস্তুচ্যুত ৭ লাখ মানুষ। এদিকে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা। অপরদিকে ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যে মামলা। আরও থাকছে যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় বাইরনের তাণ্ডব, ১৪ জনের প্রাণহানি। এবং সবশেষে থাকছে ভারতে গিয়ে প্রাণ নিয়ে সংখ্যায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন ৫ মিনিটে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে নিহত বেড়ে ২৩ জন, বাস্তুচ্যুত ৭ লাখ মানুষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে উভয় দেশের নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ৭ লাখ মানুষ। দেশ দুটির কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত ২,৭৪,৪০৩ জনকে আশ্রয় শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেন্সি কম্পুচিয়া প্রেস এপিকে জানিয়েছে, সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এই সংখ্যাগুলো কেবল প্রাদেশিক কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় গঠিত নিরাপত্তা কেন্দ্রে আশ্রয় নেওয়া ব্যক্তিদের হিসাব। যারা নিজ উদ্যোগে এলাকা ছেড়েছেন তারা এতে অন্তর্ভুক্ত নন। বিবৃতিতে আরও বলা হয়, শুক্রবার সকাল পর্যন্ত সব ক্ষতিগ্রস্ত প্রদেশেই বেসামরিক মানুষ নিরাপদ এলাকায় সরে যেতে থাকেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ৭ ডিসেম্বর থেকে এ পর্যন্ত কম্বোডিয়ায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং ৭৬ জন আহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ম্যালি সোচেতা জানান, সংঘাতে একজন কম্বোডীয় সেনা প্রাণ হারিয়েছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোষিত ১১ জন নিহতের মধ্যে ওই সেনা অন্তর্ভুক্ত ছিলেন কিনা তা স্পষ্ট করা হয়নি। অন্যদিকে বুধবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সুরাসান্ত কোংসিরি জানান, থাইল্যান্ডের সীমান্তবর্তী ৭টি প্রদেশে ৪ লাখেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এ পর্যন্ত থাইল্যান্ডে ৯ জন সেনা ও ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৯০ জন। অক্টোবরে কুয়ালালামপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শান্তি চুক্তি সই করেছিল। দীর্ঘদিনের সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে বারবার সংঘর্ষ হয়েছে। গত জুলাইয়ে এক দফা সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়। গত ৫ মাসের বিভিন্ন ঘটনায় ১৮ জন কম্বোডিয়ান সেনা এখনও থাইল্যান্ডের হেফাজতে রয়েছেন। জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় পারাপার ও বর্ডার বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় আর্টিলারি হামলা চালায়। এর মধ্যে আল ওয়াজানি এবং আল মাজিদিয়ার আশেপাশে গোলাবর্ষণের তথ্য পাওয়া গেছে। পৃথক আরেক ঘটনায় দক্ষিণ লেবাননের রাস আল নাকুরা উপকূলে লেবানিজ জেলেদের নৌকার দিকে ইসরায়েলি নৌযান থেকে গুলি ছোড়া হয়। এছাড়া একটি ইসরায়েলি বিমান লেবানিজ একটি মাছ ধরার নৌকার কাছে বোমা নিক্ষেপ করে, যা যুদ্ধবিরতি চুক্তির আরেকটি স্পষ্ট লঙ্ঘন বলে বিবেচিত হচ্ছে। অপরদিকে ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যে মামলা। দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প H-1B ভিসার ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ২০ অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলরা। মামলার প্রধান বাদী ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বোন্তা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়, মেরিল্যান্ড, মিশিগান, মিনিসোটা, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওরেগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন ও উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরা।
মামলার অভিযোগপত্রে প্রধান বাদী রব বোন্তা বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন H-1B ভিসার ফি $1,00,000 উন্নীত করেছে, যা অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবৈধ। এই পদক্ষেপের জেরে ভিসার জন্য আবেদনে ইচ্ছুকরা চাপে ভুগছেন, অন্যদিকে মার্কিন লোকের বাজারে ঘাটতি দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্র দাবি করে অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিশ্বের চতুর্থ অর্থনৈতিক কেন্দ্র হিসাবে ক্যালিফোর্নিয়া জানে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দক্ষ জনশক্তি আমাদের অর্থনীতির অগ্রসর হওয়ার কতখানি প্রয়োজন। H-1B একটি বিশেষ ভিসা কার্যক্রম, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে। 2004 সাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম প্রকল্পের আওতায় প্রতি বছর 85,000 বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয়। মূলত বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বিদ্যা এবং ব্যবসা প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায়। যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল, গুগল প্রভৃতি কোম্পানিগুলো এই ভিসা কার্যক্রমের সবচেয়ে বড় লাভবান বা সুবিধাভোগী। শত শত বিদেশি কর্মী এই সব কোম্পানিতে কাজ করেন। এই ভিসার আরও একটি সুবিধা ছিল নাগরিকত্বের সুযোগ। H-1B ভিসাধারীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য সহজেই অনুমতি পেয়ে যান যুক্তরাষ্ট্র, আর স্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রাপ্তির 5 বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করলেও তাও মঞ্জুর করে যুক্তরাষ্ট্র। এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর $1,500 ফি দিতে হতো। তবে গত সেপ্টেম্বরে এই ফি বাড়িয়ে $1,00,000 করে ট্রাম্প প্রশাসন। এদিকে বিভিন্ন বেসরকারি কোম্পানির পাশাপাশি H-1B ভিসার ফি বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও চিকিৎসা খাতেও। এই দুই খাতে দক্ষ বিদেশি শ্রমশক্তির উল্লেখযোগ্য উপস্থিতি ছিল, কিন্তু ভিসা ফি বেড়ে যাওয়ায় আবেদনের হারও কমে গেছে। সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের 74টি স্কুলে স্পেশাল এডুকেশন, ফিজিক্যাল সায়েন্স, বাইলিঙ্গুয়াল এডুকেশন এবং বিদেশি ভাষা শিক্ষা বিভাগে শিক্ষক সংকট শুরু হয়েছে। আরও থাকছে যুদ্ধবিধ্বস্ত গাজায় ঝড় বায়রনের তাণ্ডব, 14 জনের প্রাণহানি। এবার যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম বায়রন। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ে মারা গেছেন অন্তত 14 জন। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের হামলায় উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে থাকলেও এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, স্টর্ম বায়রন আঘাত হানার পর গাজা উপত্যকা জুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেওয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলো। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভোরে নর্থ গাজার বীর আন নাজা এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়া একটি বাড়ি ঝড়ে ধসে পড়ে 5 জনের মৃত্যু হয়। একই দিন ভোরে গাজা সিটির রেমাল এলাকায় একটি দেওয়াল ভেঙে তাঁবুর ওপরে পড়ে আরও 2 জন নিহত হন। এর আগের দিন শাটি রিফিউজি ক্যাম্পে একটি কাঠামো ধসে পড়ে 1 জন মারা যান। দক্ষিণ গাজার আল মাওয়াসি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল খালিলি জানান, ঝড়টি আশ্রয় কেন্দ্রগুলোকে মৃত্যু ফাঁদে পরিণত করেছে। তিনি বলেন, আজও বন্যা, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝড়ের কারণে 761টি আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় 8,50,000 মানুষ ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের হিসাবে প্রায় 8 লাখ মানুষ এখন প্রবল ঝুঁকিতে। দুর্যোগ মোকাবেলা করার মতো কোনো অবকাঠামো নেই উপত্যকাটিতে। ইসরায়েলি অবরোধ, যুদ্ধের ক্ষতি আর ভয়াবহ আবহাওয়া মিলে মানবিক সংকট এখন চরমে। এবং সবশেষে থাকছে, ভারতে গিয়ে প্রাণ নিয়ে শঙ্কায় মেসি, স্টেডিয়াম ছাড়লেন 5 মিনিটে। লিওনেল মেসি এমন ঘটনা নিশ্চয়ই আর কখনো দেখেননি। ক্যারিয়ারে অনেক কিছুই দেখেছেন তিনি, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েননি তিনি। এমনই বিরল একটি অভিজ্ঞতা হলো ভারত সফর করতে গিয়ে তার নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয় কলকাতায়, যে কারণে 5 মিনিটের মধ্যে যুব ভারতী স্টেডিয়াম ছাড়তে হয় মেসিকে। ফুটবল ইতিহাসের মহাতারকা তিক্ত একটি অভিজ্ঞতার মুখে পড়লেন কলকাতায়। তাকে দেখতে আজ সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে হাজির হয়েছিলেন কমপক্ষে 1 লাখ দর্শক। তবে মেসিকে ঘিরে ভিড় সামলাতে ব্যর্থ হয় স্থানীয় পুলিশ ও প্রশাসন ও উদ্যোক্তারা। ঘটনা আরও বাজে রূপ নেয় স্থানীয় জাতীয় নেতারা মেসির আশেপাশে ভিড় করলে। মেসি যখন গ্যালারিতে হাজির দর্শকদের উদ্দেশ্যে অভিবাদনের জবাব দিচ্ছিলেন ল্যাপ অফ অনারের মাধ্যমে, তখন তাদের দৃষ্টির সামনে এসে দাঁড়িয়ে মেসিকে আড়াল করে দিচ্ছিলেন নেতারা, যার ফলে দর্শকরা ক্ষিপ্ত হন, পানির বোতল ছুঁড়ে ফেলেন মাঠে, ব্যানার ছিঁড়ে ফেলা হয়, হোর্ডিংয়েরও একই দশা হয়েছে। তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় সল্ট লেকের যুব ভারতী স্টেডিয়ামে, যার ফলে মেসির নিরাপত্তা নিয়েও বড়সড় শঙ্কা জেগে উঠেছে এখন। মাত্র 20 মিনিট
মিনিটেই মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় মেসিকে। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সূচি ছিল মেসির, তার আগেই মাঠ থেকে ছাড়তে হয় তাকে। লিওনেল মেসির আজ বেশ ব্যস্ত একদিনই কাটানোর কথা ছিল কলকাতায়, তবে যুব ভারতী স্টেডিয়ামের এই ঘটনায় সেসব নিয়েও শঙ্কা জেগেছে এখন।